রশিদভরা বেরিয়ে গেলে সেখানে সোফায় বসে পড়ল ফায়জাবা। দরজায় আড়ি পেতে ফায়জাবা তার পিতা এবং রশিদভের মধ্যকার সব কথাই শুনেছে। সাইমুম নেতারা তাদের কলখজে আসছে জেনে যতখানি খুশি হয়েছে ততখানি উদ্বিগ্ন হয়েছে তাদের আসার খবর সরকারের কানে দেওয়ার খবর শুনে। এসব শোনার পর থেকেই তার মনটা খচখচ করছে। সরকার তাদের এখানে আসার খবরটা জানতে পেরেছে এ কথা যদি সাইমুমকে জানানো যেত, কিন্তু কিভাবে? তাসখন্দ বিশ্ববিদ্যালয়ে সে তুর্কিস্তানের নিয়মিত গ্রাহক, কিন্তু সাইমুম এর সাথে তার প্রত্যক্ষ সম্পর্ক নেই। তাদের কলখজেও সাইমুমের ইউনিট আছে বোঝা যাচ্ছে, তাদের সাথেও ফায়জাবার জানাশোনা নেই। হঠাৎ তার মনে পড়ল সহপাঠিনী নাজিয়ার কথা। নাজিয়া সাইমুমের সাথে প্রত্যক্ষ সম্পর্ক রাখে। ফায়জাবা সাইমুমের মেম্বারশিপের উপযুক্ত হয়েছে এই কথা নাজিয়াই তাকে জানিয়েছে। তাকে ব্যাপারটা জানালেই তো সাইমুম জানতে পারে। খুশি হয়ে উঠল ফায়জাবা। ঘড়ির দিকে তাকালো, দেখল বিকেল 6টা বাজে। যথেষ্ট সময় আছে, টেলিফোনে এসে খবরটা জানিয়ে দিতে পারে। টেলিফোন করার জন্য ফায়জাবা উঠে দাঁড়ালো। গেল সে টেলিফোনের কাছে। টেলিফোনের রিসিভার তুলে নিয়েও সে রেখে দিল। পার্টি লিডারের টেলিফোন এই দেশে আনরেকর্ডেড থাকে না। ভাবল ফায়জাবা পাবলিক কল অফিসে যাওয়াই ভালো। চিন্তার সাথে সাথে সে উঠে দাঁড়ালো, কিন্তু গাড়িতে উঠে সে ভাবল পাবলিক কল অফিসে তার টেলিফোন করাটা সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে। ওখানে এখন গোয়েন্দারা তো অবশ্যই পাহারা থাকবে। হঠাৎ তার মনে পড়ল নাইট স্কুলে বেড়াতে গিয়ে একটা টেলিফোন করার সুযোগ সে সহজেই নিতে পারে। অনেক দিন হলো যায়নি সে ওখানে, গেলে সবারই সে খাতির পাবে। ফায়জাবা তার গাড়ি নাইট স্কুলের দিকে ঘুরিয়ে নিল। সারকায়া গ্রামে প্রবেশের 3টা পথ। প্রধান সড়কটি এসেছে আরিস ও কিজিল অর্দা হয়ে তাসখন্দ থেকে। এ সড়কটি গ্রামের উত্তর প্রান্ত দিয়ে প্রবেশ করে গ্রামকে ডান পাশে রেখে এগিয়ে গেছে কলখজের দিকে। আরেকটা রাস্তা সমরখন্দ, বোখারা, খিভা হয়ে আমু দরিয়ার ধার ঘেঁষে চলে এসেছে। এ রাস্তা গ্রামে প্রবেশ করেছে দক্ষিণ থেকে। কলখজে এসে তাসখন্দ থেকে আসা রাস্তা এ রাস্তার সাথে এক হয়ে গেছে। তৃতীয় রাস্তাটি তুর্কমেনিস্তান থেকে এসে কলখজে প্রবেশ করেছে পশ্চিম দিক দিয়ে। এই রাস্তাটা অসমান ও সাবেকি ধরনের। আমু দরিয়া কলখজের মাঝখান দিয়ে বয়ে গেছে। আমু দরিয়ার উভয় তীরে প্রায় 1000 বর্গমাইল এলাকায় কলখজ এলাকা বিস্তৃত। আমু দরিয়ার উপর দিয়ে একটা ব্রিজ উভয় অংশকে যুক্ত করেছে। সন্ধ্যার পর থেকে রাস্তাগুলোর বিভিন্ন স্থানে পাহারা বসানো হয়েছে। বিশেষ করে খিভা হয়ে এবং তুর্কমেনিস্তান থেকে যে রাস্তা দুটি এসেছে সারাকায়া কলখজে, সে দুটি রাস্তায় শক্ত পাহারা বসানো হয়েছে। কারণ মনে করেছে সাইমুমের লোকেরা এলে খিভা হয়ে সহজ পথ অথবা তুর্কমেনিস্তান থেকে আসা নিরাপদ পথ হয়ে আসবে। কারণ তাদের কাছে খবর আছে খিভা থেকে সাইমুম উজবেকিস্তানের এ অঞ্চলের উপর নজর রাখছে। সারাকায়া গ্রামের রাত তখন 9টা। সর্বাঙ্গ কাপড়ে ঢাকা একটা মূর্তি গ্রাম থেকে বেরিয়ে কার্পাস বাগানের মধ্য দিয়ে তাসখন্দ রোডের দিকে এগোচ্ছে। তাসখন্দ রোড প্রায় 20 ফিট চওড়া। পাথর সিমেন্ট মিশিয়ে তৈরি এখানে রাস্তার দুপাশে চোখ জোড়ানো কার্পাস ক্ষেত। কার্পাস গাছগুলো বেশ বড়। এ গাছের মধ্য দিয়ে এগোচ্ছে ছায়ামূর্তিটি। গাছগুলো বড় বলে বাইরে থেকে বোঝার উপায় নেই। ছায়ামূর্তিটি রোডের কাছাকাছি গিয়ে পৌঁছল। রাস্তা এবং রাস্তার আশপাশটা তার পরিষ্কার নজরে পড়ছে। রাস্তার বিদ্যুৎ বাতি ও চাঁদের আলো সব মিলিয়ে চারদিকে একটা স্বচ্ছতা। ছায়ামূর্তিটি আরেকটু এগিয়ে গেল। কার্পাস ক্ষেত থেকে বেরোতে গিয়ে থমকে দাঁড়ালো। মাত্র 100-2 গজ দূরে একটা কার্পাস গাছের গোড়ায় গিয়ে কে একজনকে বসতে দেখা গেল। ছায়ামূর্তিটি আর একটুও না নড়ে ওখানেই বসে রইল। কোমরে ঝোলানো পিস্তলের অস্তিত্বটা একবার অনুভব করে তাকালো কার্পাস গাছের গোড়ায় বসা লোকটির দিকে। কার্পাস গাছের ছায়ায় ওকে একটা জমাট অন্ধকারের মতো দেখাচ্ছে। কার্পাস বাগানের পরে 50 গজের মতো একটা ফাঁকা জায়গা, তারপরে তাসখন্দ সড়ক।
ফাঁকা জায়গা এবং পাশ দিয়ে এক শ্রেণীর কাটা গাছ, কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ উঁচু। বিজলিবাতি এবং চাঁদের আলোতে তাসখন্দ সড়কটি মোটামুটি আলোকিত। একটা গাড়ি উত্তর দিক থেকে তীর বেগে এসে দক্ষিণে মিলিয়ে গেল। পুলিশের গাড়ি। ছায়ামূর্তিটি ভাবল ওটা টহলের গাড়ি। ছায়ামূর্তিটির ইচ্ছা ছিল সড়ক বরাবর গ্রামের প্রান্তে ব্রিজ পর্যন্ত এগিয়ে যাবে। কার্পাস তলার ওই লোকটি তার পরিকল্পনা ভণ্ডুল করে দিল। ভাবল সামনে পেছনে এমন লোকের দেখা হয়তো আরও পাওয়া যাবে, সুতরাং কোনো দিকে অগ্রসর হওয়া নিরাপদ মনে করল না। উত্তর দিক থেকে একটা গাড়িকে তীব্র বেগে ছুটে আসতে দেখা গেল। তার পেছনে আরও দুটো হেডলাইট। হঠাৎ পেছনে পায়ের শব্দে পিছনে ফিরে তাকালো ছায়ামূর্তিটি। দেখল মুখোশ ঢাকা একজন লোক। তার উদ্যত রিভলভার তার দিকে স্থির, কিন্তু শীঘ্রই উদ্যত রিভলভারটা নিচে নেমে গেল। নিচু কণ্ঠে তার মুখ থেকে বেরোল, ফায়জাবা, তুমি এখানে? ফায়জাবা ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে উত্তর দিকে ইঙ্গিত করল। ফিসফিসে কণ্ঠে বলল, ওইখানে একজন লোক, হয়তো আরও আশেপাশে আছে রশিদ ভাই। ফায়জাবা রশিদবকে দেখিয়ে দিল জায়গাটা। রশিদব কিছু বলতে যাচ্ছিল ফায়জাবাকে, কিন্তু বলা হলো না। দেখল সেই ছুটে আসা গাড়িটি সামনের লাইট পোস্টটা পেরিয়ে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, বলতে গেলে একেবারে তাদের নাক বরাবর সমান্তরালে। 6 সিটের জিপ গাড়ি, গায়ে সেনাবাহিনীর প্রতীক আঁকা, অর্থাৎ সেনাবাহিনীর গাড়ি। তারা বিস্ময়ের সাথে লক্ষ্য করল এই গাড়িটি দাঁড়ানোর সাথে সাথে পিছনে ছুটে আসা গাড়িটিও কড়া একটা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল প্রায় 200 গজ পেছনে। বিজলিবাতির আলোতে এ গাড়ির গায়েও সেনাবাহিনীর প্রতীক স্পষ্ট দেখা যাচ্ছে। এই সময় দক্ষিণ দিক থেকে আরেকটা গাড়িকে ছুটে আসতে দেখা গেল। সামনে 6 সিটের যে গাড়ি এসে দাঁড়িয়েছিল তা ব্যাক ড্রাইভ করে পিছু হটতে লাগলো। মনে হলো গাড়িটি পিছনের গাড়ির কাছে যেতে চাই। গাড়িটির ব্যাক ড্রাইভ দ্রুত হলো। পেছনের গাড়ি থেকে গুলির শব্দ হলো, পরপর দুটি। ভীষণ শব্দে টায়ার ফেটে গেল সামনের গাড়িটির, কিন্তু ততক্ষণে গাড়িটি পেছনের গাড়িটির অনেকখানি কাছে এসে গেছে। টায়ার ফেটে যাবার পর গাড়িটি থেমে গেল। তার সাথে সাথে সেই গাড়িটি থেকে দুটি গোলাকার বস্তু ছুটে গেল পেছনের গাড়ির উদ্দেশ্যে। বস্তু দুটি অব্যর্থভাবে আঘাত করল পেছনের গাড়িকে। একই সাথে দুটি বিস্ফোরণের শব্দ হলো। সেই বিস্ফোরণে পেছনের গাড়িটি খেলনার মতো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল চারদিকে। দক্ষিণ দিক থেকে ছুটে আসা গাড়িটি ততক্ষণে এসে পড়েছে। ও গাড়িটিও সেনাবাহিনীর ক্যারিয়ার জাতীয় ভ্যান। গুলি ছুটতে ছুটতে এগিয়ে এলো গাড়িটি। টায়ার ফেটে যাওয়া জিপ থেকে 4 জন লোক লাফ দিয়ে রাস্তার পশ্চিম পাশে নেমে এলো। নামলো তারা সেই কার্পাস গাছের গোড়ায় বসে থাকা লোকটির প্রায় নাক বরাবরই। রশিদব ফিসফিস করে বলল, বুঝতে পারছো কিছু ফায়জাবা? ফায়জাবা বলল, না। এটা কি কোনো সেম সাইড ব্যাপার? না, সেম সাইড না। আমার মনে হচ্ছে মাঝের অর্থাৎ টায়ার ফাটা গাড়িটা সাইমুমের। ওরা সেনাবাহিনীর জিপ ব্যবহার করছে, বলল রশিদব। কি বললে? সাইমুমের? একরাশ বিস্ময় ঝরে পড়ল ফায়জাবার কণ্ঠে। একটা উচ্চ শিহরণ খেলে গেল তার গোটা দেহে। 4 জন লোক জিপ থেকে রাস্তার পাশে লাফিয়ে পড়ে ধীরে ধীরে এগোচ্ছিল দক্ষিণ দিক থেকে এগিয়ে আসা গাড়ির দিকে। এ সময় রশিদব এবং ফায়জাবা লক্ষ্য করল সেই 4 জনের ঠিক পেছনেই একজন লোক যেন ঠিক মাটি ফুঁড়েই উদয় হলো। তার হাতের মিনি সাবমেশিন গান মাথা তুলেছে সেই 4 জনকে লক্ষ্য করে। কিন্তু হঠাৎ একটা গুলির শব্দ হলো তার পিছন থেকে। স্টেনগান অলা লোকটি মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। গুলির শব্দের সেই 4 জন মুখ ফিরিয়ে তাকালো। একজন মাথা নিচু করে ছুটে এলো মুখ থুবড়ে পড়া লোকটির কাছে। এ সময় কার্পাস ক্ষেত থেকে একজন লোক বেরিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তার দিকে এগোলো। তার হাতে রিভলভার। মনে হলো এই লোকটি স্টেনগান অলা লোকটিকে মেরেছে। মুখ থুবড়ে পড়া লোকটির কাছে এসে পড়া সাইমুমের লোকটি তার অস্বাভাবিক লম্বা ধরনের ব্যারেল অলা বাঘা রিভলভারটি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এগিয়ে আসা লোকটির দিকে তাক করে আবার নামিয়ে নিল। লোকটির আল্লাহু আকবার ধ্বনি শুনে রশিদব এবং ফায়জাবা চিনতে পারল ও জামায়াতিন। জামায়াতিন কার্পাস ক্ষেত থেকে সড়কের অর্ধেকটা পথ এগিয়েছে। এমন সময় কার্পাস ক্ষেতের দিক থেকে একটা গুলির শব্দ হলো। গুলিবিদ্ধ জামায়াতিনের দেহ লুটিয়ে পড়ল মাটিতে।
ফায়জাবা চিৎকার করে উঠতে যাচ্ছিল। রশিদব তার মুখ চেপে ধরে বলল, সামনে ও উত্তর দিকে চেয়ে দেখো। দেখা গেল দক্ষিণ দিকে ছুটে আসা গাড়ি থেকে 10-12 জন সৈনিকের ইউনিফর্মধারী লোক লাফিয়ে পড়ল সড়কে, আর উত্তর দিকে সেই কার্পাস গাছের নিচের লোকটি উঠে দাঁড়িয়েছে। তার হাতে উদ্যত রিভলভার তাক করেছে সেই সাইমুমের লোকটিকে। রশিদব এবং ফায়জাবার রিভলভার একসাথে অগ্নিবৃষ্টি করল কার্পাস তলার সেই লোকটির দিকে। লোকটি একটি চিৎকারে উপুড় হয়ে সামনে আছড়ে পড়ল। এদিকে দক্ষিণের দিক থেকে আসা গাড়ি থেকে যারা নেমেছিল তারা দক্ষিণ দিকে অগ্রসররত সাইমুমের 3 জন লোকের গুলির মুখে পড়ল। তাদেরও অটোমেটিক M10 রিভলভার গুলিবৃষ্টির এক দেয়াল সৃষ্টি করল। ঝড়ের তোড়ে গাছের পাকা আমের মতোই ঝরে পড়ল লোকগুলো মাটিতে। রশিদব এবং ফায়জাভা গুলি করে ছুটল উত্তর দিকে, যেখানে জামায়াতিন গুলি খেয়ে পড়ে আছে সেদিকে। তারা সেই কার্পাস গাছ পার হতেই দেখল একটা উদ্যত রিভলভার তাদের দিকে ছুটে আসছে। রশিদব বাম হাতে ফায়জাবাকে এক হ্যাঁচকা টান মেরে মাটিতে শুয়ে পড়ল। তার সাথে সাথে ফায়জাভাও পড়ে গেল। তাদের মাথার উপর দিয়ে চলে গেল একটা বুলেট। দ্বিতীয় গুলির জন্য ওই লোকটা তাক করেছিল, কিন্তু পারল না। সাইমুমের সেই লোকটির দীর্ঘ ব্যারেলওয়ালা রিভলভার উঁচু হল। সঙ্গে সঙ্গে M10 থেকে গুলির ঝাঁক এসে ঝাঁঝরা করে দিল লোকটিকে। রশিদব এবং ফায়জাবা উঠল, ছুটে গেল জামায়াতিনের কাছে। পিঠে গুলি লেগেছে তার, রক্তে ভেসে যাচ্ছে। রশিদব এবং ফায়জাবা ঝুঁকে পড়ে ব্যাকুলভাবে পরীক্ষা করল জামায়াতিনকে। না, জামায়াতিন আর নেই। রশিদব এবং ফায়জাবা দুজনারই চোখ ফেটে নেমে এলো অশ্রুর বান। রক্তের সম্পর্কে জামায়াতিন তাদের কেউ নয়, কিন্তু জামায়াতিন তাদের বহুদিনের সাথী, তাদের সব চিন্তার শরিক। তার এমন মর্মান্তিক বিদায় তারা কল্পনা করেনি। সাইমুমের সেই চতুর্থ লোকটি এবং অপর 3 জন তাদের চারপাশে এসে দাঁড়িয়েছে। দেখছে তারা এই দৃশ্যকে। সাইমুমের একজন বলল, আপনারা কে জানতে পারি? রশিদব মুখ তুলল, বলল, আমি হতভাগা রশিদব, কমসমলের সাধারণ সম্পাদক। এই বোন তুঘরিল তুকানের মেয়ে ফায়জাবা, আর এই ভাই কমসমলের পশ্চিম উজবেকিস্তান ইউনিটের সভাপতি। আমরা সাইমুমের কেউ নই, কিন্তু ভালোবাসি সাইমুমকে। সাইমুমের সেই লোকটির চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং মুখে উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ। একটু থেমে এসে আহমাদ মুসার দিকে ইঙ্গিত করে বলল, ইনি সাইমুম নেতা আহমাদ মুসা, আর ইনি সাইমুম নেতা কর্নেল কুতাইবা, আর আমরা 2 জন নগণ্য কর্মী। রশিদব এবং ফায়জাবা বিশ্ব আবিষ্টের মতো তাকিয়ে রইল আহমাদ মুসার দিকে, যেন অবিশ্বাস্য কোনো এক দৃশ্যের তারা মুখোমুখি, যেন স্বপ্নের কোনো এক নায়ককে তারা দেখছে। হাজারো কথা কিংবদন্তি যাকে ঘিরে, সেই মহানায়ক তাদের সামনে। নীরবতা ভাঙল আহমাদ মুসা নিজেই। তাদের বিশ্ব আবিষ্ট চোখে চোখ রেখে বলল, প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছ থেকে যে সাহায্য পেয়েছি তার জন্য ধন্যবাদ জানিয়ে খাটো করব না। যা তোমরা করেছ জাতির জন্য হয়ে জাতির জন্য করেছ। অসীম দুর্ভাগ্যের শিকার জাতি তোমাদের কাছ থেকে এটাই আশা করে। একটু থামল আহমাদ মুসা, তারপর ঝুঁকে পড়ে জামায়াতিনের কপালে একটা চুম্বন দিয়ে বলল, পশ্চিম উজবেকিস্তানের প্রথম শহীদ আমার এ ভাই। আমি প্রার্থনা করি তার প্রতি ফোঁটা রক্ত আমাদের মধ্যে সংগ্রামের একজন করে সৈনিক গড়ে তুলুক। এর কে কে আছে আমি জানি না, তাদের কাছে তোমরা আমার শ্রদ্ধা জানিও। একটু থামল আহমাদ মুসা, তারপর আবার বলল, তোমাদের কাছ থেকে আমাদের আরও অনেক কথা শোনার আছে। আল্লাহ সে সুযোগ আমাদের দিন। এখন আমরা বিদায় নিতে চাই, এই মুহূর্তে অনেক কাজ। ফায়জাবা বলল, এর মধ্যে আপনারা মিটিংয়ে যাবেন? হ্যাঁ বোন, আমরা আশা করি, কিন্তু কিভাবে? চিন্তা করো না, ওই যে ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে ওটা নিয়েই আমরা যাব। আগের গাড়ির নাম্বারটা সম্ভবত আমরা ওটা দখল করার সময়ই ওরা চারদিকে ছড়িয়ে দিতে পেরেছিল, তাই কিছু সুবিধা হয়েছে। আমরা ওদের সৈনিকদের পোশাকেই আছি। ওরা যে পরিমাণ দিশেহারা হয়ে পড়েছে তাতে কিছুই ঠিক করতে পারবে না। কিন্তু আপনারা আসছেন এ খবর ওরা জানে এবং সেভাবেই এরা প্রস্তুত। জানে? বিস্মিত কণ্ঠ আহমাদ মুসার। জানে, আমরাও জানি বলে উৎসুক নিয়ে বেরিয়েছি। এ খবর তো আমি আজ সন্ধ্যায়
তাসখন্দের আমার এক বান্ধবী সাইমুম কর্মীকে জানিয়েছি, যাতে এই বিষয়টা আপনারা জানতে পারেন। সন্ধ্যার আগেই আমরা তাসখন্দ থেকে বেরিয়ে এসেছি। এ সময় উত্তর দিগন্তে একটি গাড়ির হেডলাইট স্পষ্ট হয়ে উঠল। উত্তর দিক থেকে এ পথে একটি গাড়ি আসছে। সেদিকে তাকিয়ে আহমাদ মুসা বলল, আসিবন, আল্লাহ ভরসা। বলে আহমাদ মুসা সালাম দিয়ে ঘুরে দাঁড়ালো। ফায়জাবা জিজ্ঞেস করল, আমাদের জন্য কোনো পরামর্শ, কোনো নির্দেশ? আহমাদ মুসা থমকে দাঁড়িয়ে আবার ফিরল। বলল, তোমরা সাইমুমের সৈনিক হিসাবে মুসলিম জনগণের কাছে একটা কথাই বলো। শোষকদের শোষণের দিন শেষ হয়েছে। মুসলমানদের ঈমান জেগে উঠেছে। ঈমানের শক্তির কাছে পশুর শক্তির পরাজয় যাত্রা শুরু করেছে। এ কথা বলে আহমাদ মুসা ঘুরে চলতে শুরু করল দাঁড়িয়ে থাকা সৈনিক ভ্যানের দিকে। রশিদব এবং ফায়জাবা সেদিকে তাকিয়ে রইল অপলক চোখে। তাদের চোখে উজ্জ্বল আলো, তার চেয়েও বড় আলোর দেয়ালি চলছে তাদের হৃদয় লোকে। মনে হলো তারা যেন নতুন মানুষ, আর আদিগন্ত এক নতুন পথ তাদের সামনে। সৈনিক ভ্যানটি এগিয়ে চলেছে আহমাদ মুসাদের নিয়ে। আহমাদ মুসা ড্রাইভিং সিটে, পাশে কুতাইবা, পেছনে দুজন। ড্রাইভিং সিটে একটা ওয়্যারলেস সেট পড়েছিল। আহমাদ মুসা সেটা কর্নেল কুতাইবার হাতে তুলে দিয়ে বলল, দেখো কোনো কাজে লাগে কিনা। সামনেও একটা গাড়ির হেডলাইট দেখা গেল, অর্থাৎ উত্তর দিকের মতো দক্ষিণ দিক থেকেও আরেকটা গাড়ি আসছে। আহমাদ মুসা বলল, আমরা আসছি। যখন ওরা জানে, তখন ফাঁদে ফেলার কোনো আয়োজনই ওরা বাদ রাখেনি কুতাইবা। একটু থামল আহমাদ মুসা, তারপর বলল, আমুদরিয়া ব্রিজের অপর মাথায় আমাদের লোকেরা অপেক্ষা করছে, ওখানে আমাদের পৌঁছাতেই হবে। এ সময় কুতাইবার হাতের ওয়্যারলেস কথা বলে উঠল। আর্মি কোডে কথা বলছে। উদ্বিগ্ন কণ্ঠস্বর জানতে চাচ্ছে কি হয়েছে, কি ঘটছে। কর্নেল কুতাইবার আর্মি কোড মুখস্থ। সে উত্তর দিল, ঘটনাটা পরিষ্কার অন্তর্ঘাতমূলক, অন্য কিছু নয়। আমরা ফিরে আসছি, একবার আমুদরিয়ার ওপারটা ঘুরে আসব। কুতাইবার দিকে চেয়ে হাসল আহমাদ মুসা, বলল, শুক্রিয়া কুতাইবা, ওয়েল ডান। সামনে থেকে যে গাড়ি দুটো আসছে ও দুটো আর্মির গাড়ি। আলোক সংকেতে এটা জানিয়ে ওরা এ গাড়ির পরিচয় জানতে চাচ্ছে। কর্নেল কুতাইবার দিকে একবার তাকিয়ে আহমাদ মুসা আলোক সংকেত দিল, সব ঠিক আছে, আমরা ওদিকের পেট্রোলে যাচ্ছি। কুতাইবা আহমাদ মুসার দিকে চেয়ে হাসল, বলল, ধন্যবাদ মুসা ভাই, আপনার আলোক সংকেত নিখুঁত হয়েছে। আহমাদ মুসা কমিউনিস্ট সেনাবাহিনীর শব্দ আলো এক কথায় আর্মি কোড কর্নেল কুতাইবার কাছ থেকেই শিখেছে। সামনে অর্থাৎ দক্ষিণ দিক থেকে আসা গাড়িটি সাইড নিয়ে ছুটে বেরিয়ে গেল উত্তর দিকে। আহমাদ মুসার গাড়ি সাইড নিয়ে ও গাড়িটাকে পেরিয়ে এসে দ্রুত ছুটল দক্ষিণ দিকে। আহমাদ মুসা তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কুতাইবার দিকে তাকিয়ে বলল, এই গাড়িটা স্পটে গিয়েই সব বুঝতে পারবে, এবং বুঝতে পেরে শুধু পাগলের মতো ফিরে আসা নয়, খবরটা সে রিলে করবে সব জায়গায়। তার আগেই আমাদের ব্রিজ পেরোতে হবে। তীর বেগে এগিয়ে চলেছে গাড়ি। দূরে আমুদরিয়ার ব্রিজের উপর আলোর সারি দেখা যাচ্ছে। গাড়ি এগিয়ে চলেছে ওই ব্রিজ লক্ষ্যে। ব্রিজের ওপারে সাইমুমের যে লোকেরা তাদের রিসিভ করার কথা, তারা কি আসতে পারবে এদের মারমুখ মরিয়া এ আয়োজনের মধ্যে? আর 1 মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে যাবে ব্রিজের মুখে। আরও কিছুটা পথ এগিয়েছে গাড়ি। এমন সময় ব্রিজের মুখে লালবাতি জ্বলে উঠল। ছ্যাদ করে উঠল আহমাদ মুসার মন। খবর কি এখানে ইতোমধ্যে পৌঁছে গেছে? না, এটা কোনো রুটিন ব্যাপার। স্টিয়ারিং হাতে আহমাদ মুসা কুতাইবার দিকে মুখ না ঘুরিয়েই বলল, তুমি সেনাবাহিনীর একজন কর্নেল, এ হিসেবে পরিস্থিতির মোকাবিলা করবে। এখানে যাদের পাবে তারা নিশ্চয় জুনিয়র অফিসার। গাড়ির হেডলাইটে দেখা যাচ্ছে ব্রিজের মুখে একজন অফিসার দাঁড়িয়ে, তার পাশে একটা গাড়ি দাঁড়ানো। আহমাদ মুসা পকেট থেকে মিনি দূরবীনটা বের করে চোখে লাগালো। দেখল দাঁড়ানো অফিসারের কাঁধে পুলিশ অফিসারের ইনসিগনিয়া, গাড়িটাও পুলিশের। খুশি হলো আহমাদ মুসা। বিষয়টা কুতাইবাকে জানিয়ে বলল, ওদের ধমক দিলেই চলবে, আর ওরা যখন অস্ত্র বাগিয়ে নেই তখন নিশ্চয় ওরা সব খবর জানে না। আহমাদ মুসা গাড়িটা একদম পুলিশ অফিসারটির পাশে দাঁড় করালো, যাতে কুতাইবা তার মুখোমুখি হতে পারে।
কুতাইবার বাম বাহুটি গাড়ির জানালা দিয়ে বাইরে বেরিয়ে আছে, তাতে কর্নেলের ইনসিগনিয়া জ্বলজ্বল করছে। পুলিশ অফিসারটি তা দেখে লম্বা একটা স্যালুট দিল। কুতাইবা মাথাটা ঈষৎ ঝুঁকিয়ে নিয়ে জিজ্ঞেস করল, এই লাল সংকেত কেন? পুলিশ অফিসারটি নরম কণ্ঠে বলল, স্যার, এইমাত্র নির্দেশ এলো সব গাড়ি আটকে রাখার জন্য। ও অলরাইট। শত্রুরা ঢুকে পড়েছে কিনা এর দরকার আছে। কোনো গাড়ির নাম্বার কিছু জানিয়েছে? না স্যার, বলেছে চেষ্টা করছে। তবে গাড়িটা সেনাবাহিনীর ক্যারিয়ার ভ্যান। ছ্যাত করে উঠল কুতাইবার মন, কিন্তু বাইরে তার কোনো প্রকাশ ঘটল না। খুশি হলো যে নম্বরটা তারা এখনও পায়নি। এ সময় আহমাদ মুসা স্টার্টারে একটু চাপ দেওয়ার ইঞ্জিন শব্দ করে নড়ে উঠল গাড়িটি। সংকেত বুঝতে পেরে কুতাইবা পুলিশ অফিসারকে লক্ষ্য করে বলল, ওকে, চারদিকে নজর রাখো, আমরা আসছি। পুলিশ অফিসারটিকে একটু বিহ্বল মনে হলো। সে যেন কিছু বলতে চায়, কিন্তু পারল না। তার সামনে দিয়ে গাড়িটি তীরের মতো উঠে গেল ব্রিজে। আহমাদ মুসা বলল, আলহামদুলিল্লাহ, তোমার অভিনয় ভালো হয়েছে। ব্রিজের সামনের মুখেও এ ধরনের বাধা নিশ্চয় আছে, কিন্তু ওখানে আর দাঁড়াতে চায় না। ব্রিজের মাঝামাঝি এসে আহমাদ মুসা সাইমুমের কোডে একবার হর্ন বাজালো। মুহূর্তকাল পরে সামনে ব্রিজের ওপারে অনেক দূর থেকে আরেকটা হর্ন বেজে উঠল সাইমুমের কোডে। আহমাদ মুসা এবং কুতাইবা দুজনের মুখই খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ব্রিজের সামনের প্রান্তটি এখন দেখা যাচ্ছে। ওখানে সেই লাল আলো, অর্থাৎ দাঁড়াতে হবে। দেখা গেল ব্রিজের মুখের পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তার সামনে দুজন পুলিশ অফিসার। হঠাৎ এ সময় আরেকটা গাড়ি এসে সেখানে দাঁড়ালো। সেনাবাহিনীর একটি সুদৃশ্য জিপ। নিশ্চয় গাড়িটি কোনো উচ্চপদস্থ অফিসারের। জিপটি দাঁড়ালো রাস্তার ডান ধার ঘেঁষে। বাম দিকে প্রচুর জায়গা। আহমাদ মুসা ঠিক করল এদিক দিয়েই সে স্লিপ করবে। এ সময় সেখান থেকে আহমাদ মুসার গাড়ির প্রতি সংকেত এলো গাড়ি দাঁড় করাবার জন্য। আহমাদ মুসা বলল, কুতাইবা, আমরা না দাঁড়ালে অবশ্যই ওরা গুলি করবে। একটু থামল আহমাদ মুসা, একটু হাসল, তারপর নিজেই আবার বলল, আশা করি এ সুযোগ তারা পাবে না। আর 200 গজ দূরে ব্রিজের মুখ, ওখানে দাঁড়িয়ে আছে জিপটি। আহমাদ মুসা গাড়ির গতি কমিয়ে দিল। বোঝা যাচ্ছে ব্রিজের মুখে গিয়েই গাড়িটি দাঁড়াবে। বিস্ময়ে একবার কুতাইবা কিছু বলতে সাহস পেল না, কিন্তু ভিতরে ভিতরে ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠল কুতাইবা। ওই জিপের ঊর্ধ্বতন সামরিক অফিসারের সম্মুখে পড়লে তার কিছুই বলার থাকবে না সেখানে। আহমাদ মুসার গাড়িটি ধীর গতিতে ব্রিজের মুখ পেরিয়ে জিপটির সমান্তরালে দাঁড়িয়ে পড়তে যাচ্ছে। ব্রিজের ডান পাশে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশ অফিসার আহমাদ মুসার গাড়ির দিকে এগোবার জন্য নড়ে উঠল। জিপটির দরজাও নড়ে উঠল। মাঝবয়সী একজন জেনারেল গাড়ি থেকে নামার জন্য তৈরি হল। জিপের পেছনে জেনারেলের 4 সদস্যের স্কোয়াডটিও জিপের দরজায় হাত দিল তা খোলার জন্য। গড়িয়ে গড়িয়ে আহমাদ মুসার গাড়িটি জিপের সমান্তরালে এসে যেন প্রচণ্ড এক লাফ দিয়ে উঠল। প্রবল এক ঝাঁকুনি দিয়ে গাড়িটি তীরের মতো ছুটে চলল সামনে। পুলিশ অফিসার দুজন জিপের ওই পাশ দিয়ে জিপের মাথা বরাবর পৌঁছেছিল। হাতের স্টেনগান তাদের মাথার উপর উঠল, কিন্তু সামনে জিপের আড়াল থাকায় আহমাদ মুসার গাড়িকে তাক করতে পারল না। জেনারেল এবং তার স্কোয়াড জিপ থেকে নামছিল। যখন নামা তাদের শেষ হলো, তখন আহমাদ মুসার গাড়ি অনেক দূর এগিয়ে গেছে। স্টেনগানের গুলি তখন সেখানে অকেজো। জেনারেল জিপটি ঘুরিয়ে পিছু নেবার নির্দেশ দিল, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখল গাড়ির পেছনের যে আলো দেখা যাবার কথা তা দেখা যাচ্ছে না, অর্থাৎ সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে। অন্ধকারে হাতড়ানো নিরর্থক। জেনারেল ওয়্যারলেস তুলে নিল হাতে। ঝড়ের বেগে চলছিল আহমাদ মুসার গাড়ি। সব লাইট নিভানো। অন্ধকারে এক দৈত্যের মতো মনে হচ্ছে গাড়িটাকে। অনেকখানি এগিয়ে সাইমুম কোডে আবার হর্ন বাজালো আহমাদ মুসা। মুহূর্তেই উত্তর এলো পাশের এলাকা থেকে। অল্পক্ষণের মধ্যে দক্ষিণ থেকে একটা হেডলাইট এগিয়ে এলো। আলোর সংকেত দেখে বুঝল ওটা সাইমুমের গাড়ি। আহমাদ মুসা ও কুতাইবা গাড়ি থেকে নেমে পড়ল। পেছন থেকে ওরা দুজনও নামল। ক্যারিয়ার ভ্যানটি ফেলে রেখে সাইমুমের জিপটিতে চড়ে আহমাদ মুসা এবং অন্যরা একটা ছোট রাস্তা ধরে এগিয়ে চলল পশ্চিম দিকে। আঁকাবাঁকা পথে 10 মিনিট ড্রাইভের পর তারা কলখজের লিগ্যাল এইড অফিসে এসে পৌঁছল।
গাড়ির ড্রাইভিং সিট থেকে নেমে আবদুল্লাহ জমিরভ গাড়ির দরজা খুলে আহমাদ মুসা ও কুতাইবাকে নামিয়ে নিয়ে বলল, এখন আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাবে আমার সাথী রসুলভ। আমি গাড়ি নিয়ে এখানে আমার অফিসেই থাকব। জমিরভ সারাকায়া কলখজের লিগ্যাল এইড অফিসের জাজ অ্যাডভোকেট। আহমাদ মুসা বলল, তুমি যাচ্ছ না তাহলে? না জনাব, আমার দায়িত্ব পথের এদিকটা পাহারা দেয়া। যদি কেউ ফলো করে থাকে কিংবা জানতে পেরে থাকে তাহলে আমার অফিস পর্যন্ত এসেই যেন সে ঠেকে যায়। আহমাদ মুসা সবাইকে নিয়ে রসুলভের পিছনে পিছনে লিগ্যাল অফিসের পাশের গলিপথ ধরে কলখজের বিশাল গোডাউন চত্বরের দিকে এগিয়ে চলল। সাইমুমের আজ বৈঠক বসেছে ওইখানেই। ফ্রয়ের নতুন সিকিউরিটি চিফ জেনারেল বরিস বেভিয়ার এর গোটা মুখটায় লাল টকটকে, বুক ভরা ক্রোধ ও ক্ষোভের আগুন যেন ঠিকরে পড়েছে মুখ দিয়ে। চেয়ার থেকে উঠে এসে পায়চারি করছিল। প্রশাসন ও নিরাপত্তা বিভাগের কয়েকজন ঊর্ধ্বতন অফিসার টেবিল ঘিরে বসে আছে। সকলের মুখ গম্ভীর, অবস্থা বিব্রতকর। জেনারেল বরিসকে গতরাতের ঘটনা যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। তার চোখের সামনে দিয়ে আহমাদ মুসা গাড়ি হাঁকিয়ে চলে গেল, কিছুই করতে পারল না সে। তাদের শক্তি সামর্থ্যকে আহমাদ মুসা যেন ছেলে খেলার মতো তাচ্ছিল্য করল। কোথায় হাওয়া হয়ে গেল তারা? ব্রিজের পশ্চিমে কিছু দূরে সেনাবাহিনীর ক্যারিয়ার ভ্যানটা পরিত্যক্ত পাওয়া গেছে। কোন দিকে গেল ওরা? প্রধান সড়ক ধরে যায়নি? যেখানে গাড়ি পাওয়া গেছে সেখান থেকে 3টা গলি 3 দিকে বেরিয়ে গেছে। রাতেই সে গলিগুলো এবং গলির আশেপাশের জায়গা আতিপাতি করে সার্চ করা হয়েছে, কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। রাত তখন তো 10টাও হয়নি। লোকজন সবাই রাস্তায় কিংবা গাড়ি বা বাড়ির আশেপাশেই ছিল, কিন্তু কেউ কিছুই বলেনি। সবারই এক জবাব, তারা তেমন কিছু দেখেনি। সব গাদ্দার, ওরা দেখলেও কিছু বলবে না। ব্যাপারটা তাই ঘটেছে। তা না হলে নতুন 4 জন লোক সবার সামনে দিয়ে চলে গেল আর কারোর নজরে পড়ল না, এটা একেবারেই মিথ্যা কথা। ঠিক আছে, মিথ্যার শাস্তি ওরা পাবে। উত্তেজিত জেনারেল বরিস তার অস্থির পায়চারিটা থামালো। থেমে দাঁড়িয়ে টেবিলের একধারে ডান পাশে টেকো মাথা, একরাশ দুশ্চিন্তার ছাপ মুখে নিয়ে বসে থাকা গোয়েন্দা অফিসার কর্নেল ভাদিনের দিকে তাকিয়ে বলল, তোমার তদন্ত শেষ হয়েছে? জামাতিন মরল কার গুলিতে? কর্নেল বলল, আমাদের গোয়েন্দা কর্মীর গুলিতে, অর্থাৎ জামাতিন বিদ্রোহীদের পক্ষে যোগ দিয়েছিল। ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে, বলল ভাদিন। সবগুলো ডেড বডি পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ। উল্লেখযোগ্য কিছু আছে তাতে? কর্নেল ভাদিন একটু নড়েচড়ে বসল, তারপর বলল, গাড়িতে বিস্ফোরণে যারা মারা গেছে তাদের বাদ দিলে অবশিষ্ট 2 জন ছাড়া সবাই মারা গেছে সাইমুমের বিশেষ ধরনের পিস্তল M10 গুলিতে, আর 2 জন মারা গেছে সাধারণ পিস্তলের গুলিতে। একজনের দেহে ছিল 1টা গুলি, আরেকজনের দেহে 2টি। এই গুলিগুলো কোন পিস্তল থেকে তাহলে এসেছে? একটা পিস্তল জামাতিন, তার মৃতদেহের কাছে তার পিস্তলটি পাওয়া গেছে। ওটা থেকে একটা গুলি ছোড়া হয়েছিল। অন্য 2টি গুলির পিস্তলের সন্ধান এখনো পাওয়া যায়নি। এ সময় কথা বলে উঠল পুলিশ প্রধান তুরিন। সে টেবিলের বাম পাশে বসেছিল। বলল সে, আমরা সারাকায়ার সবগুলো পিস্তল সিজ করেছি এবং সেগুলোকে পাঠানো হয়েছে কেমিক্যাল পরীক্ষার জন্য। পরীক্ষার রিপোর্ট এখনই পাওয়া যাবে। তাতে হয়তো ওই 2টো গুলির উৎসের সন্ধান পাওয়া যেতে পারে। তুরিন থামতেই সহকারী পুলিশ প্রধান এসে ঘরে প্রবেশ করল। তার দিকে চেয়ে তুরিন বলল, এনেছ রিপোর্ট? এনেছি, বলে সহকারী পুলিশ প্রধান পকেট থেকে 2টো পিস্তল এবং রিপোর্টের কাগজ পুলিশ প্রধান তুরিনের হাতে তুলে দিল। কাগজের দিকে নজর বুলিয়ে জেনারেল বরিসের দিকে তাকিয়ে তুরিন বলল, স্যার, আমাদের একজনের দেহ থেকে যে 2টি গুলি পাওয়া গেছে তা 2 জন আর 2 পিস্তল থেকে এসেছে। কার পিস্তল? বলল জেনারেল বরিস। তুরিন পিস্তল 2টি জেনারেল বরিসের দিকে এগিয়ে দিতে দিতে বলল, একটা হলো তুঘরিল তুগানের এবং অন্যটা রশিদভের। এ কি বলছো? সত্যি বলছো তুরিন? সত্যি স্যার, দেখুন পিস্তলের সাথে ট্যাগে মালিকের নাম রয়েছে। জেনারেল বরিস তুঘরিল তুগানের পিস্তলটি হাতে নিয়ে ট্যাগটির দিকে একবার নজর দিয়ে বলল, এর অর্থ কি তুরিন? কাল তো তুঘরিল তুগান সারাক্ষণ
আমাদের সাথেই ছিল। তুরিন বলল, রাসায়নিক রিপোর্ট বলছে রশিদভ ও তুঘরিল তুগানের এই পিস্তল থেকে একসাথে গুলি ছোড়া হয়েছে এবং গুলি দুটি আমাদের দ্বিতীয় লোককে হত্যা করেছে। তুঘরিল তুগান ও রশিদভের কাছ থেকে ঘটনার সবটা জানা যাবে। জেনারেল বরিস মাথা নেড়ে বলল, ওদের কি গ্রেফতার করা হয়েছে? উত্তর দিল সহকারী পুলিশ প্রধান। বলল, পুলিশ পাঠানো হয়েছে, এক্ষুনি তারা গ্রেফতার করে নিয়ে আসবে। এরপর একটুক্ষণ নীরবতা ভঙ্গ করল কর্নেল ভাদিন। বলল, স্যার, জামাতিন ও রশিদভের ব্যাপারটা এবং তুঘরিল তুগানের পিস্তল এর ঘটনার পর আমরা আর কাকে বিশ্বাস করব, কার উপর নির্ভর করব? আমি ওদের যতদিন থেকে জানি, জামাতিন এবং রশিদভ দুজন অত্যন্ত ভালো ছেলে ছিল। পার্টির কাজে যান কবুল করার মতো নিবেদিত প্রাণ ছিল তারা। পুলিশ প্রধান তুরিন মাথা নেড়ে সমর্থন করল ভাদিনের কথা। জেনারেল বরিস বলল, তোমার কথা ঠিক ভাদিন, কিন্তু অতীতকে দিয়ে আর বর্তমান বিচার করা হবে না। ডেভিল সাইমুম সবার মাথা খারাপ করে দিয়েছে। এই খারাপ মাথাগুলোকে গুড়িয়ে দিয়েই আমাদের কমিউনিস্ট রাষ্ট্রকে রক্ষা করতে হবে। এ সময় টেলিফোন বেজে উঠল। জেনারেল বরিস রিসিভার তুলে নিল। ওপারের কথা শুনে নিয়ে বলল, শুধু তুঘরিল তুগানকে পাঠিয়ে দাও। অল্পক্ষণ পরেই তুঘরিল তুগান ঘরে প্রবেশ করল। একজন পুলিশ অফিসার তাকে ঘরে পৌঁছে দিয়ে চলে গেল। তুঘরিল তুগান ধীর পদক্ষেপে এসে টেবিলের সামনে দাঁড়ালো। ভাবলেশীন তার মুখ, কিন্তু তার মধ্য দিয়েও চিন্তার একটা কালো ছায়া ফুটে উঠছে চোখে মুখে। তবে তার চোখে মুখে দৃঢ়তার ছাপ।